নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? নিশাচরি কথায় আপনাদের জানাই স্বাগত। আমরা আবার নিয়ে চলে এসেছি একটা নতুন উপস্থাপনা আপনাদের জন্য। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট করে নেব যে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সাবস্ক্রাইব করার জন্য কোনো রকমের অ্যামাউন্ট আপনাদের পে করার প্রয়োজন নেই। তো চলুন সময় নষ্ট না করে গল্পতে এন্টার করি। অনেক দিন ধরেই ভাবছি কোথাও না কোথাও ঘুরতে যাব। আমি প্রায় সময় অফিসের ছুটি পেয়ে কোথাও সময় পেলেই ঘুরতে চলে যাই। অরূপদাও আমার সাথে যায় এবং এইবারেও অরূপদাকে জিজ্ঞাসা করলাম, যাবে কোথাও ঘুরতে? সময় তো আছে, প্রায় এক সপ্তাহের মতো ছুটি। তো অরূপদা বলল যাওয়া যাক। তো আমরা চটজলদি টিকিট বুক করে বেরিয়ে পড়লাম দার্জিলিং মেল ধরে এনজিপির উদ্দেশ্যে। ট্রেনের মধ্যে এত ভালো লাগছিল যে বাইরের ফুরফুরে হাওয়া কি সুন্দর আসছে এবং একটা অন্যরকম পরিবেশ লাগছে। কলকাতার এই গরমে প্যাচপ্যাচে ওয়েদার থেকে ফাইনালি একটা ভালো জায়গায় যাওয়া যাচ্ছে যেখানে একটু ঠান্ডা পরিবেশ উপভোগ করা যাবে। আমরা এনজিপিতে পৌঁছালাম, সেখানে হোটেলও বুক করলাম, 2-4 দিন ওখানে থাকলাম এবং বেশ মজা করলাম। বিভিন্ন জায়গায় ঘুরলাম, প্রচুর শপিং করলাম এবং তারপরে ঠিক টাইম বুঝে আমরা চলে আসলাম স্টেশনে। স্টেশনের টাইমিং হচ্ছে ট্রেনের 10:30। আমরা ঠিক 9:45 থেকে 10টার মধ্যে স্টেশনে চলে এসেছিলাম এবং সমস্ত রকম ব্যবস্থা করে আমরা রেডি ছিলাম ট্রেন আসলেই উঠব। এমন সময় অরূপদা বলে, হ্যাঁ রে, একটা তো ভুল হয়ে গেছে বড়। আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে? অরূপদা বলল, আমাদের ট্রেন তো কালকের, আজকে আমরা চলে এসেছি একদিন আগে। আমার তো মাথায় হাত। এদিকে হোটেলেও তো চেক আউট করে নিয়েছি এবং একদিনের জন্য এত তাড়াতাড়ি এত রাতে কোথায় হোটেল পাবো? চুপচাপ বসে আছি যে কী করা যায়। তবে কি রাতটা স্টেশনেই কাটাতে হবে? স্টেশন তো এত ফাঁকা, তাও এখানকার পরিবেশ কেমন কে জানে, কোনো চোর ডাকাত কেউ, এইসব ভাবতে ভাবতে এমন সময় পাশেই একজন ভদ্রলোক দাঁড়িয়েছিল, আমাদের থেকে 2-4 বছরেরই বড় হবে। সে আমাদেরকে বলল, অনেকক্ষণ ধরে আপনাদের কথাবার্তা শুনছি, আপনারা চাইলে আমার বাড়িতে থাকতে পারেন আজকে। আমরা একটু অবাক হলাম যে অচেনা লোককে কেনই বা কেউ নিজের ঘরে ডাকবে। উনি আরও বিনয়ের সাথে বললেন যে আমি আশেপাশেই থাকি, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা যে কোনো সময় সেখান থেকে স্টেশনে আসতে পারেন, কোনো অসুবিধা হবে না আপনার। আমরাও ভাবলাম যে এরকম একটা অচেনা জায়গায় স্টেশনে রাত কাটানোর চেয়ে কারোর বাড়িতে রাত কাটানো বোধহয় বেশি সেফ হবে। সেই লোকটির নাম হলো শৈলেন্দ্র। শৈলেন্দ্রদা আমাদেরকে নিজেদের বাড়িতে নিয়ে গেলেন এবং গিয়ে দেখলাম তার শুধুমাত্র মা সেখানে রয়েছেন। তিনি তার মাকে বললেন যে এরা আমার বন্ধু হয়, কলকাতা থেকে এসছে, আজকের রাতটা এখানে কাটাবে। ওনার মা দেখলাম একটু গজগজ করে উঠল। আসলে অচেনা বন্ধু বা অচেনা লোক হুট করে বাড়ির মধ্যে আসলে সাধারণত ঘরের মহিলারা এরকমই অবস্থা হয়। তো সেই জন্য আমাদেরকে একটা ওপরতলার ঘর দিয়ে দেওয়া হলো। আমরা সেখানে জিনিসপত্র রেখে একটু ফ্রেশ হলাম এবং খাওয়ার জন্য আমাদেরকে নিচে ডাকা হলো। আমরা বললাম না না, আমরা খেয়ে এসেছি। কিন্তু তাও তিনি বললেন যে আমাদের বাড়িতে এসেছো আর রাতে না খেলে কি আমাদের ভালো লাগে? নিচে নামার সময় আমরা দেখলাম যে একটা ঘর বন্ধ রয়েছে। আমরা জিজ্ঞেস করলাম ওই ঘরটি কার? কাকিমা বললেন যে ওটা হচ্ছে শৈলেন্দ্রের দাদুর ঘর। আমরা চুপচাপ খেতে বসে পড়লাম। রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ করে যখন শুয়ে আছি, ন্যাচারালি অচেনা জায়গা, সেই জন্য ঠিকমতো ঘুমও আসছে না। এদিক ওদিক পাশ ফিরতে ফিরতে হঠাৎ অরূপদা বলল, ঘুম আসছে না বল, চলো বারান্দাটাতে গিয়ে বসি। আমি বললাম সেই ভালো। ওখানে গিয়ে বসেছি এবং বুঝতে পারলাম যে এই বারান্দাটায় খুব বেশি কেউ আসে না, একটু কিরম স্যাঁতস্যাঁতে যেন, খুব বেশি হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। হঠাৎ করে আমরা শুনতে পেলাম কেউ বোধহয় সিঁড়ি থেকে উঠে আসছে। দেখলাম একজন 70-75-এর এক ভদ্রলোক আস্তে আস্তে সিঁড়ি ধরে উঠে আসছে। তিনি বললেন, তোমরাই বুঝি শৈলেন্দ্রের 2 বন্ধু? আমরা বুঝলাম ইনি বোধহয় শৈলেন্দ্রদার দাদু। দাদু এসে আমাদের পাশে বসলেন একটি চেয়ারে এবং বললেন যে কী করা হয়। অরূপদা তো রীতিমতো হাস্য কৌতুক করতে করতে বলে উঠল, এই যে আমার এই বন্ধুটি আছে না, ইনি আবার লেখাটেখা করে আর বেশিরভাগই ভূতের গল্প। আমি একটু অপ্রস্তুত হয়ে অরূপদাকে বললাম, আহ চুপ করো না। দাদু তখন বললেন, ভূতের গল্প? ভূতের গল্প লেখো বুঝি? তা আমার কাছেও কিছু গল্প আছে, শুনবে?
আমি ভাবলাম রাত্রিবেলা চুপচাপ বসে বসে মশার কামড় আর অরূপদার বকবকানি শোনার থেকে দাদুর গল্প শোনাই ভালো। দাদু বলতে শুরু করলেন যে তখন হয়তো তার বয়স 20-25 হবে। সবে তার বিয়ে হয়েছে শৈলেন্দ্র দার ঠাকুমার সঙ্গে। তারা দুজনে একটি সংসার বেঁধেছে। পরিবারে খুব বেশি লোক সেখানে ছিল না, এবং যেহেতু সেই সময় হিন্দুস্তান এবং পাকিস্তানের বর্ডার এরিয়ার ঝামেলার জন্য অনেকেই মারা গিয়েছিলেন। দাদু কোনো রকমে সেখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচায়, এবং তারপরে একটা ছোটোখাটো কাজ করতে করতে তিনি বড় হয় এবং ঠাকুমার সাথে তার বিবাহ হয়। দুজনেই একটি ঘরে থাকতেন, এই এখানকারই একটি অন্য গ্রামে। সেই গ্রামের পাশে একটি ছোট্ট জায়গা ছিল, যে জায়গায় খুব বেশি কেউ যেত না, এবং বলা হতো সেই জায়গায় নাকি সেই হিন্দুস্তান পাকিস্তান রাইটের সময় অনেকেই যারা মারা গেছিলেন তাদেরকে এখানে ফেলে রাখা হতো। পরে সরকার দ্বারা জায়গাটি পরিষ্কার করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেখানে কেউ যাওয়ার সাহস করে না, কারণ অনেকেই বলেছেন সেখানে যে যায় তার নাকি শরীরে একটা অস্বস্তি শুরু হয় এবং বেশিক্ষণ সেখানে সে থাকতে পারে না। দাদু অনেকদিন এখানে ছিলেন, তাই সব কিছুই জানতেন এবং সেই জায়গাটি তিনি অ্যাভয়েড করে আসা যাওয়া করতেন। কিন্তু ঠাকুমা তো নতুন বিয়ে হয়েছে, তিনি এই জায়গাটি খুব বেশি চেনেন না। প্রায় 2 বছর পর দাদুর একটি সন্তান হয়, অর্থাৎ শৈলেন্দ্র দায়ের বাবা। তার বয়স কত হবে, 4-5 মাস। দাদু এমন সময় একদিন কাজে গেছেন। যখন বাড়ি ফিরছেন তখন তিনি দরজায় কয়েকবার টোকা মারলেন, কিন্তু ঠাকুমা কিছুতেই সেই সময় দরজা খুলছেন না। এমন তো খুব বেশি হয় না, কী কারণে তিনি এখনও পর্যন্ত দরজা বন্ধ করে রেখেছেন। এই ভাবতে ভাবতে আরও 2-4 বার যখন তিনি টোকা মারলেন, দেখলেন দরজাটা যেন নিজে থেকেই খুলে গেল। আস্তে করে তিনি যখন ঢুকলেন, দেখলেন ঠাকুমা চুপচাপ রান্না করছে পেছন ফিরে, এবং তাদের ছোট্ট সন্তানটি তাদের ছোট্ট খাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছে। দাদু বেশি কিছু বললেন না, ভাবলেন হয়তো শুনতে পায়নি বা এমন কিছু ভেবে বাচ্চাটাকে নিয়ে তিনি খেলাতে শুরু করলেন। বাচ্চাটি আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল এবং ঠাকুমা তখনও পেছন ফিরে রয়েছে। তিনি গিয়ে জিজ্ঞাসা করলেন, কি গো, বাচ্চাটা কাঁদছে, তুমি খেয়াল করনি? ঠাকুমা তখনও কোনো রকমের উত্তর দিচ্ছে না। দাদু গিয়ে ঠাকুমার গায়ে হাত দিতেই তিনি দেখলেন যে তার গা যেন জ্বরে পুড়ে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি ঠাকুমাকে তুলে এনে খাটে শুয়ে দিলেন এবং বৈদ্য ডেকে এনে তার পরীক্ষণ করলেন, কিন্তু বৈদ্য কিছু বুঝতেই পারল না যে কী কারণে তার এত জ্বর। বৈদ্য বলল, এ আমার কম্য না, তুমি কোনো শহুরে ডাক্তার নিয়ে আসো। এমন সময় যখন সেই বৈদ্যকে দাদু বাইরে ছাড়তে গেলেন, সেই সময় ভেতর থেকে এক জোরে চিৎকারের আওয়াজ তিনি শুনে তাড়াহুড়ো করে ঘরে ঢুকলেন এবং দেখলেন যে ঠাকুমার নিজের হাত কামড়ে রক্ত বের করে দিয়েছে এবং সেই রক্তটি আস্তে আস্তে চুষে চুষে খাচ্ছে। দাদু বুঝতে পারলেন যে এই কোনো বৈদ্য বা ডাক্তারের কর্ম না, বরঞ্চ অনেক বড় দিকে জল গড়িয়ে গেছে। দাদু চটজলদি ঠাকুমাকে টেনে নিয়ে রান্নাঘরে বন্ধ করে দিলেন এবং সে বাচ্চাটাকে নিয়ে তিনি সেই সময় ভাবছেন কি করবেন। এরকম সময় গ্রামের বেশ কিছু জন তার ঘরের চারপাশে ঘিরে নিয়েছে এবং বলছে, এরকম ভূত পিশাচিনী মহিলাকে নিয়ে এই গ্রামে থাকা যাবে না। বৈদ্যর দ্বারা খবর চটজলদি গ্রামে ছড়িয়ে গেছে। কিন্তু কোথা থেকে তার এই অবস্থা হলো? বেশ কিছুদিন সে সংসার করছে, কিন্তু এমন তো কোনোদিনও হয়নি। হঠাৎ এমন সময় একজন বলে উঠল যে ঠাকুমাকে তিনি নাকি সন্ধেবেলায় সেই জায়গাটির দিকে যেতে দেখেছিলেন, যে জায়গাটিতে কেউ যায় না। দাদুর বুঝতে খুব একটা অসুবিধা হলো না যে সেখান থেকেই কোনো এক রক্তপিপাসু আত্মা বোধহয় ঠাকুমাকে ভর করেছে এবং তার সাথেই ঘরে চলে এসেছে। দাদু অনেক চেষ্টা করলেন কোনো এক যদি ওঝাগুনিকে ডাকা যায় যে এই ব্যবস্থার একটা সুরাহা করতে পারবে, কিন্তু কিছুতেই কিছু করা যাচ্ছে না। এদিকে ঠাকুমা ঘরে তাণ্ডব করে বেড়াচ্ছে, রান্নাঘর সে লণ্ডভণ্ড করে দিয়েছে এবং প্রায় রাত কাটিয়ে সকাল হয়ে গেছে। সকালবেলায় দাদু যখন রান্নাঘরে উঁকি মারলেন, দেখলেন ঠাকুমা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। রান্নাঘরটি খুলে যখন দেখতে গেলেন, দেখলেন ঠাকুমার গা পুরো ঠান্ডা হয়ে গেছে এবং তার কোনো সারই নেই। তার চোখের তলায় মোটা কাল ছিটে পড়ে গেছে। তিনি তাড়াতাড়ি ঠাকুমাকে নিয়ে হাসপাতালে গেলেন এবং দেখা গেল ঠাকুমার বেঁচে নেই। আমি আর অরূপদা দেখলাম দাদুর চোখ থেকে যেন জল গড়িয়ে পড়ছে।
দাদু বললেন যে খোকা যখন বড় হয়ে বউ নিয়ে আসলো, তার কয়েক বছর পর শৈলেন্দ্র জন্মালো এবং খোকাও খুব তাড়াতাড়ি তার মায়ের কাছেই চলে গেল। আমরা দেখলাম দাদু নিজে পুরনো স্মৃতিতে পুরোপুরি মজে গেছেন। সে শুধুমাত্র চোখ থেকে জল ঝরাচ্ছেন। আমি আর অরূপদা বললাম, দাদু আপনি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ুন, এত রাত্রিরে আর বসবেন না, আপনার শরীর খারাপ হবে। আমরাও আস্তে আস্তে গিয়ে নিজেদের রুমে শুয়ে পড়লাম। সকালবেলায় উঠে যখন আমরা নিচে ব্রেকফাস্টের জন্য নামলাম, দেখলাম আমি, অরূপদা, শৈলেন্দ্রদা আর কাকিমা শুধু টেবিলে বসে আছেন। আমরা বললাম যে দাদুকেও ডেকে নিন না কাকিমা, আমাদের সাথে একসাথে খাক। তারা যেন একটু অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, দাদুকে তোমরা কোথায় দেখলে? আমি আগের দিনের রাত্রিরে সমস্ত ঘটনাই বললাম। কাকিমা বললেন, দাদু তো 2 বছর আগেই মারা গেছেন, কিন্তু তাকে অনেক সময় আমাদের ঘরে দেখা যায়। অনেকেই বলেছেন ছাদে এবং উঠোনে নাকি তার উপস্থিতি দেখা যায়, কিন্তু আজ পর্যন্ত তিনি কাউকে কোনো ক্ষতি করেননি। আমাদের হাড় হিম হয়ে আসলো। আমরা ভাবলাম, কি কি বলছে কাকিমা, এমন কি সত্যি হয়? আমরা চটজলদি ব্রেকফাস্ট ছেড়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনও চলে আসলো এবং আমরা চটজলদি ট্রেনে উঠে কলকাতা স্টেশনে নামলাম। সারা ট্রেন আমি আর অরূপদা কোনো কথা বলিনি, যেন কোনো এক অজানা জড়তা আমাদেরকে ধরে রেখেছে। ট্রেন থেকে নেমে যখন আমরা নিজেদের বাড়ির দিকে রওনা দেব, অরূপদা বললেন, দাদু হয়তো নিজের কথাটা, যেটা এতদিনই কাউকে বলতে পারেননি, সেটা আমাদের কাছে বলে হালকা হলেন। দাদুর আশাটা পূর্ণ করিস। যে গল্পটা তিনি বলে গেলেন সেটি তুই সবার সামনে পৌঁছে দিস। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। সাবস্ক্রাইব করার জন্য কোনো রকমের অ্যামাউন্ট আপনাদের পে করার প্রয়োজন নেই।